যে কথাটা সুমন বলল, এবছরের শেষের দিকে বিহার নির্বাচন, তারপরে সামনের বছরই পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ তারপরের যে নির্বাচন। তো যোগী আদিত্যনাথ ম্যাচ নিজের দিকে টেনে আনতে গিয়ে উল্টো খেলে ফেললেন না তো? না, সেটা তো, এটাই তো আসল কথা যে জায়গায় তুমি এখন ডিরাইভ করছো, যে এটা কেন এতবার প্রচার। একটা দিক তো আছে বাণিজ্য, তার সঙ্গে প্রচারের জায়গাটা আছে যে আমরাই হিন্দুদের মূল কথাটা আমরা বলছি। আবার বলছি, হিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মধ্যে বিভাজন আছে। হিন্দুত্বটা রাজনীতির ভাষা, হিন্দু ধর্ম কিন্তু যেখানে শাশ্বত ধর্ম, যেখানে মানুষ আসছেন মিলছেন, এটাকে আমি কবজা করছি, এটা হিন্দুত্বের রাজনীতি। তার টার্গেট হচ্ছে এই যে বিহার থেকে এত লোক গেছে, বিহার থেকেই তো অনেক লোক গেছে, বিহারের সেই জনতাকে তারা কিন্তু এটাও মনে রাখবে যে দিল্লি স্টেশনে তারা পদপিষ্ট হয়েছিল। একই সঙ্গে পশ্চিমবঙ্গে যখন আসবে তখন আমরা চাই বা না চাই, দেবজিৎ না চাইলেও গঙ্গাসাগর হয়তো খুব মিনিস্কিউল, কখনো আমি বলছি না কুম্ভের সঙ্গে কোনো অর্থে কম্পারেবল, তবুও সেই ক্রাউড ম্যানেজমেন্টের কথা আসবে, পার্থদের কথা আসবে, অর্থাৎ সেখানে সেটা সাকসেসফুল হয়েছিল কি হয়নি। সুতরাং এগুলি কিন্তু তখন পলিটিক্যাল ডিসকাশন। একদম যে সেকশনটা পার্থদা, যে সম্প্রদায় যে সব থেকে বেশি কুম্ভে এসেছে তারা হচ্ছে গরিব মানুষ, এবং তারা এসেছে ট্রেনে, রেলে, এবং দেখা গেছে যে অব্যবস্থা সব থেকে বেশি সেখানে। তার কারণ ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারে না, তারা যেতে পারবে না। সড়ক পথে যেতে গেলে গাড়ি করে যেতে হবে, যার খরচ অত্যন্ত ব্যয়সাধ্য। সুতরাং ট্রেনটা সহজ, এবং ট্রেনে বিনা টিকিটে উঠে যাচ্ছে, বেশিরভাগ মানুষ বিনা টিকিটে উঠে গেছে। রেল কি জানতো না? তাদের কোনো পরিকাঠামো জানা ছিল না যে রেল এত বড় চূড়ান্ত অব্যবস্থা মুখোমুখি হলো। না, আমার ধারণা রেল হচ্ছে যে এই গোটা পরিকল্পনাটার ক্ষেত্রে রেলের একটা বড় ঘাটতি ছিল। আমি বলছি খুব ক্যাজুয়ালি নিয়েছিল বলে আমার ধারণা। হয় না যে স্টেজে ম্যানেজ হয়ে যাবে, আমি অনেক আধিকারিকদের আমি দেখছিলাম হাবভাব। একটা জিনিস আপনি খুব ঠিক কথা বলেছেন, এটা যে ভারতবর্ষের মানুষের লাইফ লাইন হচ্ছে রেল, সবচেয়ে কম পয়সায় যায়, ফলে মেলায় যাচ্ছে যে গরিব মানুষ তারা মোস্টলি ট্রাভেল করেছে ট্রেনে। এখন ট্রেনের ধারণ ক্ষমতা 1500, আপনি যদি টিকিট বিক্রি করেন 7500, তাহলে সেই ট্রেনে ওঠার জন্য যে পরিস্থিতি হবে, ওই আমি বললাম 7000 যদি টিকিট বিক্রি হয়ে থাকে, টিকিট বিনা টিকিটে কত আছে তার? হ্যাঁ, এবার বিনা টিকিটে আছে। এবার আমার কথা হচ্ছে যে এই যে 1500-এর ট্রেনে 7500-কে চাপানোর জন্য গরু মোষের মতো করে বহু মানুষের ভ্যালিড টিকিট ছিল, মাই পয়েন্ট ইজ দ্যাট বিশ্ব, ট্রেনের টিকিট কেটে যদি কেউ ওঠে তাহলে সেই মানুষটা নিরাপত্তার দায়, রেলের প্ল্যাটফর্মই হোক, চলমান ট্রেনের কামরাই হোক, ভারতীয় রেলের, নো ওয়ান ক্যান ডিনাই। লাস্ট পয়েন্ট, যে মেলাতেও যে এলিটিস্ট অ্যাপ্রোচ সিকিউরিটির আমি দেখেছি, রেল ব্যবস্থাতেও তাই। মেলাতেও হচ্ছে যে সাধারণ মানুষকে 15 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে, ভিআইপিরা 15 মিনিটে মুভ করেছে। আপনি ট্রেনের ক্ষেত্রে আপনি যদি দেখেন এই হাই স্পিড ট্রেন, কসমেটিক চেঞ্জেস ইন প্ল্যাটফর্ম যা হচ্ছে ভারত জুড়ে, কিন্তু সাধারণ মানুষ, আমজনতার লাইফ লাইন বলতে যা বোঝায় গরিব মানুষের জন্য কিচ্ছু হচ্ছে না। আমি আপনাকে বলতে পারি বিপদ আজকের কেবল নয়াদিল্লির প্ল্যাটফর্মে নয়, আমি আপনাকে বলছি যে কোনো দিন ভিড়ে হাওড়া শিয়ালদা স্টেশনে আপনি যান, পিক, মর্নিং পিক অ্যান্ড ইভিনিং পিকে এই একই ঘটনা ঘটছে। ট্রেন বেচে দিচ্ছে, যেটা জয়ন্তবাবু বলছিলেন, আমি গণশত্রু দিয়ে শুরু করেছিলাম। গণশত্রুর শেষ দৃশ্যটা হচ্ছে যে টেবিলের উপর চরণামৃত রাখা আছে, স্টেথিস্কোপও রাখা আছে। এবার বিজেপির যেটা সমস্যা, বিজেপি ওই স্টেথিস্কোপটা বিশ্বাস করে না। ওদের সরকার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট দিচ্ছে এটাতে ব্যাকটেরিয়া আছে, বলছে না না ওটা চরণামৃত, ওটা খাওয়া যাবে। এবার আমি দেখতে চাই যোগী আদিত্যনাথ 30 দিন ওই প্রয়াগের জল রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খান। মুশকিলটা হচ্ছে আমার মানে ট্রেনের প্রশ্ন উঠলো, ট্রেনের ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1200, যে হিসেবে 35 দিনে 53 কোটি হতে হয়, তাহলে পার ট্রেনে তোমায় 20,000 দিতে হবে। এবার ভাবো 1500 জনের, তুমি 5 জনের লিফটে যদি 10 জন ওঠো, তুমি দম বন্ধ হয়ে মারা যাবে। তাহলে তুমি ভাবো, জাস্ট একটা সেকেন্ড, আমাকে একটা কথা বলে, দিল্লি থেকে এলাহাবাদে রিজার্ভেশন লাগে না, 2 ঘন্টার ট্রেন, জেনারেল ক্যাটাগরিতে নর্মাল টিকিটটা কে বিক্রি করে? আমি, তুমি, কংগ্রেস। টিকিট বিক্রি করবো কেন আমার যদি এখানে জায়গা না থাকে? কি মুশকিল দায় এবং কারণ আপনাকে আফসার মে বদলো, কারণ ওরা ব্যবসা করতে নেমেছে। হিয়ার ইজ দ্য পয়েন্ট। দেবজিৎ প্লিজ। শুধু একটু বলার আছে সবাইকে, মানে সবগুলোর ছোট ছোট করে উত্তর। প্রথম কথা হচ্ছে যে কুম্ভের যে স্নানের বিষয়টা, সেটা জয়ন্তবাবু ভালো বলবেন।
6টা দিন স্পেসিফিক আমার শুনেছি। সেটা একটা নির্দিষ্ট সময়। হ্যাঁ, আমি শুনেছি। সেই সময় পিকে পৌঁছে যাচ্ছে জনগণ। অব্যবস্থা নিয়ে যে প্রশ্নটা না, উঠছে। আমি একটু বলি। দ্বিতীয়ত, এই যে যেটা দুর্গাপুজো দেখা বা মেলা দেখা যদি হতো, তাহলে কিন্তু এইরকম হতো না। তাহলে একটা সময় থাকতো যে যে যার সময় মতো ভারতীয় সুযোগ রেল মতোই কি তার যাবে। দায় এড়াতে পারবে কোনো ওই নাকি? রাত্রেবেলায় 1 নম্বর, আমি দায় এড়ানোর কথা তো বলছি না। দায় কে এড়াচ্ছে? দায়কে এড়াচ্ছে? দায়িত্ব নেই এ কথাই বা কে বলছে? অবশ্যই রেলমন্ত্রী এড়াচ্ছে দায়টা, এটাই ভারতের জনতার সঙ্গে যারা যুক্ত। এবারে কুম্ভ তো আর মস্কে গিয়ে হবে না, কি আর থাকবে? মস্কোতে গিয়ে তো আর কুম্ভ হবে না, ভারতীয় সরকারের কাছে কুম্ভ তো ইটালিতে গিয়ে হবে না, সুকান্ত মজুমদার এড়িয়ে কুম্ভ তো ইটালিতে গিয়ে হবে না বা মস্কোতে গিয়ে হবে না। কুম্ভটা তো বা কালীঘাটে গিয়েও আমরা এখন কুম্ভ মেলাটা বানাতে পারবো না, কালী পুজোটা করতে পারি, কিন্তু কুম্ভতেই হবে। তো সেইখানে প্রয়াগেই হবে, কিংবা নাসিকে হবে, কিংবা হরিদ্বারে হবে। 144 বছর বাদে হবে, এটা তো 11 বছর আগে জানতো সুতরাং ওই তোমরা বাবা। জায়গাটাকে তো- আস্তে আস্তে। এই তো মুশকিল। ট্রেন তোমরা লাইনটা যখন বসাও, বলো, আমি আরে তখন বলি না। হ্যাঁ। তোমরা যখন বলো আমি তখন বলি না। ইদানিং রাহুল গান্ধী এরকম ভাবে ডিস্টার্ব করছেন না, তুমি যেভাবে করছো। শিখে গেছেন উনি। তো বিজেপি ব্যাপার বাক হচ্ছে স্বাধীনতা নিয়ে কথা বলছে, রাহুল গান্ধী এরকম ভাবে বলছেন। বিজেপি বাক স্বাধীনতা নিয়ে রাহুল গান্ধী এরম ভাবে বলছেন না, সোনিয়া গান্ধী। বিজেপি আমি বাক বলছি তো, স্বাধীনতা রাহুল গান্ধীর মামার বাড়ি রোমেতেও কুম্ভ হবে না, মস্কোতেও কুম্ভ হবে না। কুম্ভ হবে প্রয়াগরাজে, নাসিকে বা হরিদ্বারে বা এরকম 4 জায়গার এক জায়গায়। কিন্তু আমার কথা হচ্ছে উজ্জয়িনীতে। আমার কথা হচ্ছে যে এই পুরো ব্যবস্থার মধ্যে যতটা পারা গেছে, এখানে কেউ নেই। আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় সব দোষ দিতে আসছেন, কিন্তু একজনেরও প্রত্যক্ষ ধারণা নেই যে ওখানে কি হয়েছে বা কি ছিলেন। আমি কিন্তু ওই দিন ছিলাম, তুমি একদিন ছিলে। সুতরাং আমি বলছি প্রত্যক্ষদর্শীর বিবরণ, এইসব হিয়ারসে এভিডেন্স ইজ নো এভিডেন্স। সবাই তো হিয়ারসে, সবাই তো শুনে শুনে বলছেন কথা। দেখেছেন কজন? আমি দেখেছি। আমার কাউন্টারে একজন কেউ দাঁড়িয়ে দেখেছেন বলুক এখানে? দাদা, কেউ নেই। দেখেননি, কিছু সুতরাং আমি ঘটনা বলছি ঘটে- আমি এই ঘটনাটা ঘটেছিল তো? আজকের দিনে সব আমরা দেখতে হয় না। দেখিনি। যারা আমি বলছি না আজকে সব দেখতে হয় না। আমি বলছি না, আমি তুমি আমি এই কতটুকু কথা দেখেছো? বলছি না, আমি তুমি এই কথা কতটুকু বলছি না। দেখেছো? আমি যেখানে এই ছিলে কথা ওইখানে বলছি, দেখেছো। আমি যেটা বলতে চাই, আমি শেষ করি, আমি শেষ করি। দেবজিৎ এক আবার মিনিট, পাশে এক আছে মিনিট। তো? তুমি কি ও বাবা। না, না, সবাই এক সেকেন্ড করে বলছে, শুধু আমাকে চেষ্টা করতে দিন। তুমি সাধারণ মানুষ আমাকে সেটা বলতে দিন। আমি যেটা বলছি, ব্যবস্থাও আমি দেখেছি। আমি আবারও বলছি দাদা, ব্যবস্থাও আমি দেখেছি, অব্যবস্থাও আমি দেখেছি। যে পরিমাণ লোক পরিণত হয়েছে, আমি কোনো দায় এড়াচ্ছি না। আমি যোগীর প্রশাসন কিংবা অন্য কোনো প্রশাসন বা সাধারণ মেলা যারা গিয়েছেন বা যারা দর্শনার্থী পুণ্যার্থী, আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আখাড়া পরিষদ এই জায়গায় যা ডাক দিয়েছিলেন, অবশ্যই উচিত। যেহেতু কুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশে, সুতরাং উত্তরপ্রদেশের সরকার দায় এড়াতে পারে না। একজনের মৃত্যু তো দেবজিৎ দূরস্থান, ছাতি 56 একজন ইঞ্চি। যদি হোঁচটকে পড়ে তারও দায় এড়াতে পারে না। actual ছাতি 56 কিন্তু ইঞ্চি। কোন একদম, জায়গাটাতে দাঁড়িয়ে, দেবজিৎ হচ্ছে 56 কোন ইঞ্চি। পরিস্থিতিতে দেবজিৎ যেটা দাঁড়িয়ে এই বললেন, জিনিস হচ্ছে, দেবজিৎ- সেটাও দেখা আসল দরকার। কথা হচ্ছে এটাই, আছে। কোন সরকার দায় এড়াতে পারে না। এবং উচিতও নয়। মৃত্যু নিয়ে রাজনীতি, দেখো ভারতবর্ষের রাজনীতিতে চিরকাল হয়ে এসছে, আগামী দিনেও হবে। কিন্তু আমরা যে চেষ্টা করব, আমরা চাইব যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। তার কুম্ভ আগামী দিনও আসবে, 144 বছর পরেও আসবে, পূর্ণকুম্ভ আসবে, অর্ধকুম্ভ আসবে, মহাকুম্ভ আসবে, পরে মহামহাকুম্ভ হয়তো আসবে। কিন্তু আমরা চাই সাধারণ মানুষের মৃত্যু যেন না হয়, মানুষ যেন সুস্থভাবে তাদের নিজের ধর্মাচরণ এবং ওনাদের বিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে পারে এবং সরকারের প্রতিও বিশ্বাস রাখতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকের এই অনুষ্ঠান আসার জন্য।